ওপার বাংলায় এক অভাবনীয় রাজনৈতিক পালাবদল। ২১৩টি আসনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি। তবে রাজপথ আজ স্লোগান বা মিছিলে নয়, বরং ভাসছে প্রার্থনার আবেগে। অন্যদিকে জামায়াতকে দেখা যাচ্ছে প্রধান বিরোধী দলের আসনে। এই নতুন সমীকরণের মাঝেই বিশ্বমঞ্চ থেকে আসছে শুভেচ্ছার জোয়ার। বিএনপি নেত্রী খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুধু তাই নয়, মোদী তার শুভেচ্ছা বার্তায় পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, হাসিনা পরবর্তী সময়ে অর্থাৎ ইউনূস শাসিত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি হয়েছিল, এই পরিবর্তনের ফলে সেই সম্পর্ক কি আদৌ হারানো ছন্দ ফিরে পাবে, নাকি দূরত্ব আরও বাড়তে থাকবে? এর পাশাপাশি আরও একটি বিষয়ে জল্পনা চলছে গোটা সমাজে। পরিবর্তিত এই পরিস্থিতিতে ও দেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে? এই সমস্ত উদ্বেগ বা প্রশ্নের সম্ভাব্য ভবিষ্যৎ জানতে হেডলাইন্স কলকাতার তরফ থেকে আমরা কথা বলে নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। তার সঙ্গে কি কথা হয়েছে শোনাবো। আমি সবার আগেই জানতে চাইবো যে বাংলাদেশের এই ফলাফলের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন দিকে যেতে পারে, কারণ এখন তো বাংলাদেশ ভারতের সম্পর্ক বলা যেতে পারে তলানিতে ঠেকেছে, বিশেষত ইউনূস সরকারের পর থেকে। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন ভারত বাংলাদেশ নিয়ে। দেখুন, ইউনূস এবং তার সমন্বয়করা যে জায়গায় সম্পর্কটাকে নিয়ে গিয়েছেন তার থেকে তো আর খারাপ সম্পর্ক হতে পারে না। ফলে আমরা আশা করতে পারি যে তারেক রহমানের আমলে সম্পর্কের উন্নতি হবে। দেখুন, তারেক লন্ডন থেকে ফেরার পর থেকে যা যা বলেছেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, তিনি সকলের জন্য সমানাধিকারের কথা বলেছেন, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা যারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু আছে তারা যাতে শান্তিতে থাকতে পারেন সে কথা বলেছেন, যেটা আমরা ইউনূসের আমলে বা সমন্বয়কদের সময় বারবার লঙ্ঘিত হতে দেখেছি। ফলে আমার মনে হয় যে তারেক রহমানের কাছ থেকে নয়াদিল্লি অনেক কিছু প্রত্যাশা করতেই পারে। বেশ, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে প্রথম থেকে সমর্থন করেছেন এবং মানে শেখ হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন। তো সেখান থেকে আজকের এই জয়ের পর তারেক রহমানকেও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি এবং বলেছেন ভারত সবসময় তার ভালো কাজের পাশে থাকবে। তো আপনার কি মনে হয় এই বিষয়ে, যে শেখ হাসিনা অপরদিকে তারেক রহমান, এই পুরো বিষয়টা দুদিক কিভাবে ব্যালেন্স করবেন মোদী, বা কিভাবে ব্যালেন্স হবে? দেখুন, আমার মনে হয় এটাতে অসুবিধা হবে না। ভারতবর্ষের যে রাজনৈতিক বা কূটনৈতিক ঐতিহ্য, সে অনুযায়ী ভারত কখনো তার পুরনো বন্ধুকে ডাম্প করে না। আমি ডাম্প শব্দটাই ব্যবহার করলাম। দেখুন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা হচ্ছেন ভারতবর্ষের পুরনো বন্ধু, দল মানে মত নির্বিশেষে, অর্থাৎ কংগ্রেসের আমলেও তিনি বন্ধু ছিলেন, বিজেপির আমলেও তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করেছেন। ফলে হাসিনাকে বিপন্ন করা বা হাসিনাকে ভারত থেকে বার করে দেওয়া এরকম কোনো সিদ্ধান্তই আমার মনে হয় না নরেন্দ্র মোদী নেবেন। কিন্তু একই সঙ্গে বাংলাদেশে যদি একটি নির্বাচিত সরকার আসে, সেই নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলা সেটাও অবশ্যই নয়াদিল্লির অন্যতম লক্ষ্য হবে। ইউনূসের সাথে সেটা গড়ে তোলা সম্ভব হয়নি, কারণ ইউনূস প্রথম থেকেই ভারত বিরোধিতায় শান দিয়েছেন এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে পাকিস্তানের সঙ্গে একটা কনফেডারেশন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। আমার মনে হয় না যে তারেক রহমানের সেরকম কিছু আছে। ফলে তারেক অনেক বাস্তববাদী রাজনীতি করবেন এবং সেই বাস্তববাদী রাজনীতিতে নরেন্দ্র মোদীর পক্ষে অসুবিধে হওয়ার কথা নয়। বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ককে যাকে বলে পুনঃস্থাপিত করে নেওয়া। বেশ, আপনি তাহলে বলছেন যে সম্পূর্ণভাবে মোদী সেটা পারবে, এবং যেটা আপনি বললেন পূর্ব পাকিস্তানের বিষয়টা, এক্ষেত্রে একটা প্রশ্ন খুব উঠে আসে, মানে ভোটের আগে থেকে বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস যখন সমস্তটা শাসন করেছেন, এর মধ্যে প্রচুর হিন্দু হত্যা হয়েছে এবং বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। তো এর পর মানে মসনদে তারেক রহমান বসার পর কি কোনো রকম পরিবর্তন আসতে পারে দেশের ধর্মীয় বিষয়গুলোর উপর? দেখুন, যেহেতু জামাত ক্ষমতায় আসেনি এবং জামাতের যারা জোট সঙ্গী এনসিপি, যারা গত 1.5 বছর ধরে বাংলাদেশে মূলত প্রশাসনিক কর্তৃত্ব দেখিয়েছে, অর্থাৎ যারা তথাকথিত জুলাই অভ্যুত্থানের নেতা ছিল, যেহেতু তারা ক্ষমতায় আসেনি,
আমরা আশা করতেই পারি একটা সিচুয়েশন বেটার হবে বা সিচুয়েশন উন্নতির দিকে যাবে। এটা তো বোঝা গেছিল যে ইউনূস বা তার সাঙ্গপাঙ্গরা, আমি সাঙ্গপাঙ্গ শব্দটা ব্যবহার করছি, আসলে যারা উপদেষ্টা ছিল তাদের কোনো আগ্রহই ছিল না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার বা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। কিন্তু তারেক রহমান জানেন যে বাংলাদেশে তাকে এই সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই চলতে হবে, ফলে তিনি অনেক বাস্তববাদী রাজনীতি করবেন বলে আমার ধারণা। আপনি সবটাই বললেন তারেক রহমানের বিষয়ে বা তিনি ভবিষ্যতে কি করতে পারেন, তাও আমি বলবো যে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, তারপর ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার চালিয়েছেন, কিন্তু তারপর আবার নির্বাচন, বলা যেতে পারে যে 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। তো তার কাছ থেকে মানে ভারতবাসী হিসেবে বা যে কোনো ভাবে রাজনৈতিক একজন বক্তব্য যদি আপনি রাখেন, আপনি কি এক্সপেক্ট করছেন তারেক রহমানের সরকারের কাছ থেকে সব দিক থেকে? দেখুন, আমরা যদি শেখ হাসিনার সময় সম্পর্কের যে উষ্ণতা ছিল সেটা প্রত্যাশা করি তাহলে ভুল হবে। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে বিএনপি কিন্তু কোনো হঠাৎ গজিয়ে ওঠা দল নয়। বিএনপি এর আগে 3 বার বাংলাদেশে ক্ষমতায় ছিল এবং বিএনপির টিকিটে বহুজন জিতে এসেছেন, এমন বহু লোক আছেন যারা বাংলাদেশের রাজনীতিতে ভারত বন্ধু বলে পরিচিত। ফলে আমার মনে হয় বিএনপির সঙ্গে সম্পর্কের রসায়নটা নতুন করে তৈরি হবে এবং তারেক একটা মানে রাজনীতির ভাষায় যাকে বলা হয় বা কূটনীতির ভাষায় বলা হয় কনফিডেন্স বিল্ডিং মেজার, সিপিএম নিতে নিতে এগোবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশে বিএনপির এই বিপুল জয়ের পর সে দেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ ঠিক কিরকম হবে এবং এই জয়ের ফলে আন্তর্জাতিক মহলের কোনো সমীকরণ পরিবর্তন হবে কিনা সেটি দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।